স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কাল শুরু হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব ছবি মেলার নবম আয়োজন। এবারের বিষয় অবস্থানান্তর। 2 সপ্তাহব্যাপী এই উৎসবে থাকবে প্রদর্শনী, কর্মশালা সহ নানা আয়োজন। এসব নিয়ে আজকের আলোচনা ডার্ক রুম। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আলোকচিত্র শিল্পী ও শিক্ষক শহীদুল আলম, আলোকচিত্রী সালমা আবেদিন পৃথি এবং আলোকচিত্রী মুনেম ওয়াসিফ। স্বাগত আপনাদের। শহীদুল আলম, আপনার কাছে আসলে যেহেতু কাল শুরু হচ্ছে, আমরা একটু জানতে চাই যে আয়োজনটা সম্পর্কে, এবারের আয়োজনটা কিরকম হচ্ছে এবং সেটা নিশ্চয়ই একটা নতুনত্ব থাকবে এবং অবশ্যই অবস্থানান্তর ব্যাপারটা এত বেশি ব্যাপক এবারের বিশ্ব বিবেচনায়, সেটি নিয়েও জানতে চাইবো যে কেন অবস্থানান্তরটাই আপনারা বেছে নিলেন এটার থিম হিসেবে। আমি শেষেরটা দিয়ে শুরু করি, কারণ নিশ্চয়ই প্রশ্নটা জাগবে কেন এই বিষয়ে। একটু বলা দরকার কি প্রক্রিয়ায় এটা হয়, কারণ আমরা বাছাই যে করি সেটা যে একেবারে আমরা করি তা না। ছবি মেলা অনেক আগের থেকেই অবশ্যই একটা আন্তর্জাতিক অনুষ্ঠান, কিন্তু আমরা এই বাছাই প্রক্রিয়াটার মধ্যেও অনেককে নিয়ে রাখি। সাধারণত ছবি মেলার শেষ দিনে আমরা যারা আছে তাদেরকে এবং ইন্টারনেটে যারা আছে, কারণ আমাদের সবগুলি অনুষ্ঠানে কিন্তু লাইভ স্ট্রিম করা হয়, কাজে একটা আন্তর্জাতিক অডিয়েন্স সেভাবে দেখেন, তাদের জিজ্ঞেস করি সামনের ছবি মেলা কী নিয়ে হতে পারে, এবং তখন বিভিন্ন প্রস্তাব আসে, সেগুলি নিয়ে কিছুটা আলোচনা হয়। সেগুলি যেই প্রস্তাবিত বিষয়গুলি সেগুলি আমরা পরে ইন্টারনেটে রাখি এবং ইন্টারনেটে একটা আরও দীর্ঘ আলোচনা হয়। তারপরে ইন্টারনেটেই একটা ভোটাভুটি হয়, সেটার ভিত্তিতে কিছু জিনিস বেরিয়ে আসে। এবার সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে গতবার আর কি সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছে এবং সেটা করতে গিয়েই একটা পর্যায়ে অবস্থান্তর বেরিয়ে এসছে। এবং সেটা কেন হয়েছে সেটা ভাবতে গেলে আপনি যেই কথাগুলি বললেন একেবারেই প্রাসঙ্গিক। পৃথিবী এখন যেই পর্যায়ে আছে, যেখানে আমাদের আন্তর্জাতিকভাবে যেই যুদ্ধ হচ্ছে, রেফিউজির পরিস্থিতি, রাজনৈতিক যে অবস্থা, ধর্ম নিয়ে যেই টানাটানি, অনেক ধরনের বিষয়ের কারণে একটা তুমুল পরিবর্তনের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং এই অবস্থান্তরটা আমাদের কোথায় নেবে আমরা জানি না, আমরা খুঁজছি, নিজেরাই ঠাঁই খুঁজে পাচ্ছি না কিছু ক্ষেত্রে। কাজেই লোকের মনে যে এই জিনিসটা জাগবে এবং এই প্রশ্নটাই যে আমাদের চিন্তার মধ্যে সবচেয়ে সামনে থাকবে, সেটাই আমি মনে করি স্বাভাবিক। তো সেটার আরেকটা ব্যাপারও রয়েছে, কারণ আমরা যখন বিষয়গুলি বাছাই করি তখন স্বাভাবিকভাবেই মাথায় রাখি যে শিল্পীরা এই শব্দটাকে নিয়ে কী করতে পারে। এমন একটা শব্দ যেটাকে বিভিন্নভাবে টানা যায়, বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, এটা অনেক আদলের কাজকে এটা জায়গা দেয়, সেরকম একটা বিষয়, এবং সেটাই এই কাজের মধ্যে এসছে। এবং আপনি তো জিজ্ঞেস করলেন ভিন্ন কি হবে, আমি বলবো প্রত্যেকবার তো আমরা একটা জায়গায় নেই, এবার আরেক ধাপ উপরে গেছে। আরেক ধাপ উপরে যে যাওয়া সম্ভব সেটাও আমরা নিজেদের কাছে নিজেদের পরীক্ষার একটা ব্যাপার ছিল। কিন্তু উপস্থাপনাগুলি যদি দেখেন, কিউরেশনের ব্যাপারগুলি যেগুলি ওয়াসিফ নিশ্চয়ই আলাদা করে বলবেন, একেবারে ভিন্ন ধরনের কাজ এবং একেবারে ভিন্ন ধরনের উপস্থাপনা এবার রয়েছে। এবং সেটা নিশ্চয়ই আমরা আরো একটু বিস্তারিত জানবো যে ভিন্ন কেন, এবং ভিন্নর সঙ্গে একই সঙ্গে এইটাও জানতে চাই যে আসলে মানে বৈশিষ্ট্য কোন জিনিসগুলিকে দেখছেন আলাদা করে, যেটা মনে করেন যে এবারের থিমের সঙ্গে, সময়ের সঙ্গে যারা দর্শক যাবেন তারা অনেক বেশি কানেক্ট করতে পারবেন, এরকম অনেক বেশি ছবি বা কোনগুলির দিকে আপনার ব্যক্তিগতভাবে একটু ঝোঁক ছিল? সত্যিকার অর্থে আমরা অনেকে মিলেই কাজটা করি, কাজেই এটা অনেকের সমন্বয় হয়। তবে আমার কাছে কয়েকটা কাজের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ডোনাল্ড ওয়েবার, উনি আজকে রাতে পৌঁছানোর কথা ছিল, ফ্লাইট মিস করেছেন, এখন ইস্তানবুলে আটকা আছেন, কালকে সকাল ভোরবেলায় পৌঁছবেন আশা করছি। তার একটা কাজ, এটা ইন্টারোগেশন রুমের মধ্যে, যেখানে আমরা তো রিমান্ডের কথা শুনি, আমরা অনেক কিছু ভদ্র ভাষায় ব্যবহার করা হয় যেগুলি অন্য অর্থ আমরা বুঝি।
পুলিশ যখন কাউকে ধরে তারপরে রিমান্ডে নিতে চায় কি হয় সেটা আপনি আমি জানি। এটা শুধু আমাদের দেশে না, অনেক দেশেই হয়, এবং অনেক দেশেই মুখে অনেক কথা বললেও বাস্তবে ভিন্ন আচরণ করে। এই ইন্টারোগেশন ঘরগুলিতে কি হয় সেগুলি কিন্তু আমরা সাধারণত বাইরে থেকে দেখতে পাই না। এই লোকটা কিভাবে করেছে জানি না, কিন্তু সে সেখানে ঢুকতে পেরেছে এবং সেখানকার ওই মুহূর্তগুলির ছবি তুলেছে। এটা এটা ভয়েরও একটা ব্যাপার, কিন্তু তার সাথে অনেকগুলি জিনিস রয়েছে যে ওই মুহূর্ত সেই মানুষ যাকে প্রশ্ন করা হচ্ছে তার উপরে কি প্রভাব ফেলে, এবং যেই রাষ্ট্র, অধিকাংশ ক্ষেত্রে তো রাষ্ট্রই করে, রাষ্ট্রযন্ত্রটা আমাদের উপর কীরকমভাবে প্রভাব ফেলে সেগুলির একটা বিশ্লেষণ আসে। এবং আমি মনে করি এই রাজনৈতিক অবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বাইরে একেবারে ভিন্ন ধরনের একটা কাজ বলবো, এটা ক্রিস্টিনা মিডেল বলে স্প্যানিশ একজন ফটোগ্রাফার, তিনি যেটা করেছেন এটা আমার নিজেরও জানা ছিল না। জিম্বাবুয়ে একসময় একটা স্পেস প্রোগ্রাম করবে বলেছিল, যে সে চাঁদে যাবে, আউটার স্পেসে যাবে, এবং এটা তো আফ্রিকান একটা দেশ থেকে আমরা আশা করি না, কিন্তু সেই স্বপ্ন ছিল। এবং সেই স্বপ্নকে কেন্দ্র করে এক অর্থে একটা কাল্পনিক কাজ, একটা নাটকীয় কাজ উনি দাঁড় করিয়েছেন, যেটা আমাদের স্বপ্নের কথা বলে, আকাঙ্ক্ষার কথা বলে, আবার আলোকচিত্রকে অনেকভাবে যে ব্যবহার করা যায়, নাটকে, কবিতায় বিভিন্নভাবে যে ব্যবহার করা যায়, সেই জিনিসটা এর মধ্যে রয়েছে। অবশ্যই এগুলি মানে খুবই আকর্ষণীয় লাগছিল আর কি। আমার মনে হয় যে দর্শকদেরও সেই ফিলিংটা পাবে। সালমা, আপনার কাছে আসতে চাই যে ছবি বলা যায় যে আমরা যখন একটা ছবি দেখি তখন শুধুমাত্র ছবি দেখি না, তার পুরো পরিবেশটা নিয়েই কিন্তু ছবিটা আসে। তো আপনারা যখন ছবি তোলেন তখন এই জিনিসটি কিভাবে কাজ করে, অর্থাৎ ছবি দিয়ে একটা গল্প বলে এবং পুরোটাকে তুলে ধরতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের বাড়তি প্রস্তুতি নিতে হয় কিনা, এবং সেটার আসলে মানসিক প্রস্তুতিটা কেমন? মানসিক প্রস্তুতিটাই আসলে অনেক বেশি আমার কাছে মনে হয়। ছবি তোলাটা তো একটা প্রসেস, বা আমার মাথায় তো আগে থেকে একটা আইডিয়া থাকে যে আমি এই জিনিসটা করব, কিন্তু আপনি এই জিনিসটা করবেন যাদের সাথে, তাদের সাথে আপনার একটা বোঝাপড়ার জায়গাটা খুব ক্লিয়ার থাকা দরকার, এবং তাদের কমফোর্টের একটা ব্যাপার আছে। তো ওই জিনিসগুলো নিয়ে আসলে খুব কাজ করা লাগে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে অনেক বেশি স্ট্রাগলিং হয় অনেক সময়। যেমন আমি এবার যে কাজটা করেছি, এখানে আমি সবসময় অধিকাংশ সময় পোর্ট্রেট তুলি। তো এইবার যেটা করার চেষ্টা করেছি যে আমাদের দেশে বা কালচারে আমরা তো বডিটাকে খুব ফ্রিলি মানে এক্সপোজ করতে পছন্দ করি না, বা একটা টাইমে একটা কাপড়ের অনেক বয়স হয়ে গেলে দেখা যায় দুজন দুজনকে টাচ করছে না। তো এবার আমি যেটা করেছি, আমার বাসায় একটা টেম্পোরারি একটা স্টুডিও বানিয়ে ওইখানে ওদেরকে বলেছি তোমরা তোমাদের টাচ করো বা নিজের বডিটাকে এক্সপ্রেস করো। তো ওইটা মানে আসলে সহজ না, আপনি বললেন বা কেউ করা শুরু করলো, মানে ওই ট্রাস্টের জায়গাটা আপনাকে অর্জন করতে হবে, যেভাবেই হোক ওরা আপনাকে ট্রাস্ট করবে, তারপরই না ও আপনাকে ওই পোস্টটা দিবে। তো এই জায়গাগুলো নিয়ে আসলে মূলত কাজ করা লাগে। অবশ্যই এটা তো বড় একটা ট্যাবু, আমাদের শরীরটা আমরা যত রকমের ট্যাবুর মধ্যে দিয়ে যাই তার মধ্যে সবচেয়ে বড় ট্যাবু মনে হয় আমার কাছে যে শরীরটা, এবং সেটা নিয়ে কাজ করা বিশেষ করে আমাদের দেশে অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং সেটার অভিজ্ঞতাটাও যদি বলেন যে কতটুকু সময়ের প্রয়োজন হলো, এবং এটা নিশ্চয়ই এক ধরনের কনভারসেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। কত সময়টা আসলে আমি আসলে একটা ফেলোশিপ প্রোগ্রাম পেয়েছি ছবি মেলার, সেটা থেকে এক্সিবিশনটা হচ্ছে। তো আমাদের 6 মাস আসলে সময় ছিল। আইডিয়াটা আসলে কিউরেটরদের মাথায় ছিল যে এরকম আমার আগের পোর্ট্রেট বা কাজ দেখে যে এরকম একটা কাজ করা যায় কিনা, যে বডিটাকে একটা ফর্মে রেখে কিছু একটা করা যায় কিনা। তো ওইরকম কথা বলে কিউরেটররা কথা বলছি, আমি কথা বলছি, তারপর হচ্ছে যাদের ছবি তুলবো তাদের সাথে আসলে এই কাজটার ক্ষেত্রে আমি এমনিতে সবসময় যে কাজটা করি, দীর্ঘদিনের হয়তো সম্পর্ক, সারাদিন কারো বাসায় গেলাম, গিয়ে ছবিটা তুললাম। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা করেছি, আমার বাসায় আমি পোর্ট্রেটটা তুলেছি, স্টুডিও লাইটে করেছি, এটাও একেবারেই নতুন, আমি এভাবে কখনো এর আগে কাজ করি নাই। আর
টাইমটা খুবই কম ছিল, আর যেহেতু আমার একটা টাইম লিমিটেশন ছিল যে 6 মাসের মধ্যে বা আমাকে এই কাজটা করতে হবে, সেই সাথে কন্ট্যাক্ট করা আসা খুবই অল্প সময়ে, কিন্তু কোনোভাবে আর কি ম্যানেজ করতে পেরেছি, যে কথা বলে, বা ওরাও হয়তো এই ট্রাস্টটা করেছে। আমিও মাঝে মাঝে খুবই অস্বস্তি বোধ করেছি যে আপনি এটা করেন বলতে, আবার ওরাও মাঝে মাঝে করতে অস্বস্তি বোধ করেছে হয়তো, কিন্তু তারপরও কোনোভাবে আমরা নিজেরাই হয়তো এটাকে ভেঙে ফেলে যে আমরা একটা ডিফারেন্ট কিছু হয়তো করতে পেরেছি। মনে ওয়াসিফ, আপনার কাছে আসবো যে পুরো যেটা আলম ভাই বলছিলেন যে কিউরেটরের দিক থেকে, অর্থাৎ এটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন, আপনার কাছে এখন একটা স্টোরি আছে, এই স্টোরিটা আপনি কিভাবে উপস্থাপন করবেন, সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আমরা যারা সাধারণ দর্শক সেভাবে বুঝি না, কিন্তু আপনাদের নিশ্চয়ই একটা পুরোটাকে একটা থিমের মধ্যে নিয়ে আসা, একটা কথা বলা, সেই রকম নানান রকম ভাবনা নানান সময়ে থাকে। আপনাদের কীরকম ভাবনা ছিল, এবং এই ক্ষেত্রে বিশেষ করে দর্শকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোন জিনিসগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কিউরেশন শব্দটাই আসলে খুব বেশি দিন সময়ের না, কিংবা আপনি যদি কিউরেশন নিয়ে পড়াশোনা করতে চান সেরকম খুব বেশি স্পেস নেই। তা আমরা আসলে গত অনেক বছর ধরে নানা রকম পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি। ছবি মেলা একটা বড় সুযোগ হলো, আমরা আমাদের কিউরেটর টিমটাকে বড় করে নিয়েছি। আমরা 5 জন মানুষ, তার ভিতরে একজন আর্টিস্ট, একজন আর্কিটেক্ট, আমি, তানজিম ওয়াহাব, মাহবুবুর রহমান, সালাউদ্দিন আহমেদ এবং রেজাউর রহমান। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে এরকম পরিস্থিতিতে কাজ করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিন্ন স্বর। তো আমরা সবসময় বিভিন্ন ডায়ালগের মাধ্যমে আইডিয়াগুলো ডেভেলপ করছি, এবং যেটা আসলে হয় যে একজনের একটা অনেক শক্তিশালী কাজ, কিন্তু কাজটা আপনি কিভাবে উপস্থাপন করবেন তার উপর নির্ভর করে যে দর্শক কাজটার সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করবে। যেমন এবার ছবিমেলার একটা গুরুত্বপূর্ণ এক্সিবিশন আমাদের নাসির আলী মামুনের 70 থেকে 80 দশকে উনি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ মানুষের পোর্ট্রেটগুলো তুলেছেন, সেই কাজটা আমি গত 6 মাস 8 মাস ধরে রিসার্চ করে আমরা শিল্পকলা দেখাচ্ছি। কিন্তু তার সাথে সাথে সেই এক্সিবিশনের একটা কন্টিনিউশন আমরা বিউটি বোর্ডিংয়ে দেখাচ্ছি। তার কারণ হলো উনি যেই মানুষগুলো ছবি তুলতেন ওই 70-এর দশকে একটা গুরুত্বপূর্ণ মানুষরা বিউটি বোর্ডিংয়ে আড্ডা মারতেন, এবং যে রুমগুলোতে আড্ডা মারতেন একটা রুমকে আমরা শামসুর রহমানের জন্য ডেডিকেট করেছি, একটা রুমে বেলাল চৌধুরী, হাসান হাবিব, শহীদ কাদরি, যারা বাংলাদেশের নামি নামি কবি লেখক। তা আমাদের কাছে মনে হয়েছে যে আজকে 20 বছর 30 বছর পর বিউটি বোর্ডিংয়ে ওই রুমটাতে যখন আবার ওই মানুষগুলো যাবে, তখন ওই রুমে ওই ছবিগুলো দেখে পুরো মেমোরির পুরো আইডিয়াটা রিকনস্ট্রাক্ট হবে, এবং তারা অদ্ভুতভাবে দেখবে যে এই 4টা দেয়াল যেখানে আজকে নিছক কিছু মানুষ হয়তো বোর্ডিং হিসেবে ব্যবহার করে, সেই রুমগুলোতেই একসময় চিন্তার ঝড় উঠত এবং অদ্ভুত অদ্ভুত কথা বের হতো। তো এই যে একটা পার্টিকুলার কাজকে পার্টিকুলারভাবে কনটেক্সচুয়ালাইজ করা, এটা আমি মনে করি কিউরেশনের জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি যে যে কোনো ধরনের আর্ট প্র্যাকটিস আসলে একটা লিভিং এক্সপেরিয়েন্স। যে আপনি তো ছবিটা দেখছেন চোখ দিয়ে, কিন্তু আমরা তো স্পর্শ করতে পারি, আমরা গন্ধ শুকতে পারি, আমাদের অনেকগুলো সেন্সেস আছে। তো আমরা যেভাবে প্রদর্শনীগুলোকে ডিজাইন করেছি, আমরা সাউন্ড, স্মেল, রং, স্কেল, ছবি ছাড়াও পারিপার্শ্বিক যেই পরিবেশ, সে পরিবেশটাকে অনেক গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের কাছে মনে হয়েছে প্রদর্শনীর এবং আগে এবং পরে আমরা কিভাবে মানুষের সাথে একটা লম্বা যোগাযোগ তৈরি করতে পারি, তার একটা বড় উদাহরণ আমরা একটা ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছি, যেখানে বাংলাদেশের ইয়াং আর্টিস্ট, আর্কিটেক্ট, অ্যাক্টিভিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, নানান ফর্মের আর্টিস্টদের ইনভাইট করেছি যারা 6 মাস ধরে একটা কাজ প্রডিউস করেছে। এবং আমরা একটা খুব স্পেশাল এক্সিবিশন আয়োজন করি, যেটা হচ্ছে রিক্সা ভ্যানে করে পুরো ঢাকা শহরের নানান জায়গায় একটা ভ্রাম্যমান প্রদর্শনী ঘুরে বেড়ায়। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে আপনি যতই প্রচার করেন, বাংলাদেশের শ্রেণী বৈষম্যটা খুব প্রবল, গ্যালারিতে একটা নির্দিষ্ট শ্রেণীর লোকই যাবে। আমাদের কাছে মনে হয়েছে আমরা কিভাবে মানুষের কাছে প্রদর্শনীটা নিয়ে যেতে পারি, সেই জায়গা থেকে ভ্রাম্যমান প্রদর্শনী আয়োজনটা করা। এরকম নানান স্তর দিয়ে আমরা গিয়েছি। প্রদর্শনী গেলেতে আশা করি দর্শক এবং আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আমরা একটা বিরতির সময় হয়ে গেছে। শহীদুল ভাই, আপনার কাছে আমরা ফিরে আসবো।
যেইটা আসলে জানতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই ছবি মেলা এখন সারা পৃথিবীর যে যে যত ধরনের ছবির মেলা হয় সেই ম্যাপে একটা মানে বলা যায় যে খুবই ভালো একটা অবস্থান নিয়েছে, কিন্তু তারপরেও জানতে চাই যে সব মিলিয়ে ছবির যে চর্চাটা একটা লম্বা সময় ধরে আপনারা করছেন সেটা পৃথিবীর মানদণ্ডে কোথায় এখন আছে, এবং সত্যিকার অর্থে যে প্রতি বছর এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন ওই ধাপটা সামনের দিকে কোথায় আপনারা নির্ধারণ করছেন, এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করবো। একটা বিরতির পর ফিরে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শহীদুল আলম, যেটি জানতে চাচ্ছিলাম যে মানে বিশ্ব মানচিত্রে এটা একটা খুব বড় অবস্থান করে নিয়েছে, কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের আলোকচিত্রীরা কোন অবস্থানে আছি বা যাচ্ছি, একটা একটা সব মিলিয়েই মনে হয় যে বিরাট একটা কার্যক্রম আসলে চলছে অনেক দিন ধরে, এবং ছবি তোলার আগ্রহ সেটা প্রফেশনালি যারা কাজ করছেন তাদের সংখ্যা যেমন বাড়ছে, আবার একেবারেই আগ্রহের কারণেই ফটোগ্রাফিতে আসছে সেরকম সংখ্যাও আমরা দেখছি অনেক বাড়ছে। এটা শুধু যে আমাদের দেশে হচ্ছে তা না, আলোকচিত্র ব্যাপারটাই কিন্তু এখন অনেক বেশি ব্যাপক হয়ে গেছে। মোবাইল ফোন লোকের হাতে অনেকে অনেকভাবে ছবি তোলে, কিন্তু সেটাই একমাত্র কারণ না। আমার মনে হয় যেই জিনিসগুলি এটার সাথে, এটা একটা সময়ের সাথে সম্পৃক্ত, তো এক প্রযুক্তি সময় অনেকগুলি জিনিস একটা পরিবেশ তৈরি করে। যেহেতু সোশ্যাল মিডিয়া এখন এত বড় একটা জায়গা নিয়ে নিয়েছে আমাদের জীবনে, এবং আলোকচিত্রের কারণে সোশ্যাল মিডিয়ার যেটাকে বলে এঙ্গেজমেন্ট, যোগাযোগটা অনেক বেশি বাড়িয়ে দেয়। সেই কারণে যারা এটা ব্যবহার করে তারা ছবি তোলার নিজেকে আলোকচিত্রী হিসেবে দেখুক আর না দেখুক, ছবি আমরা বিতরণ করি, একজন আরেকজনকে দেই, আরেকজনের ছবিকে লাইক করি, অন্য ছবি নিয়ে মন্তব্য দেই, এবং ছবি থাকার কারণেই একটা সংবাদ বা কোনো কিছু অনেক বেশি জায়গা নেয়, অনেক বেশি মানুষের সাথে যোগাযোগ হয়। এটার শুরু আমি অন্য জায়গার থেকে বলবো, কারণ এটা যদি সহজভাবে দেখেন, আবু গ্রেবের ক্ষেত্রে যখন ওই ছবিগুলি বেরিয়ে আসে তখন রামফেল্ড কিন্তু ঘটনাটা ঘটেছিল, এরকম অন্যায় করা হয়েছিল সেটা নিয়ে কোনো কিছু বলেননি। ছবিগুলি কেন বেরোলো সেটা নিয়ে তার আপত্তি ছিল। এবং ছবি যে এত ভয়াবহ একটা জিনিস, এত শক্তিশালী জিনিস এবং এত ভয়াবহ একটা জিনিস, এটা যারা শক্তিশালী তারা নিজেরা খুব ভালো করে বোঝে এবং নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। আমার মনে হয় একটা বড় পরিবর্তন হয়েছে। আজকে আপনাদের টেলিভিশন স্টেশনে এসেছি, আমরা কথা বলছি, আমাদের সুযোগ আপনারা দিয়েছেন এবং আমরা জনগণের সাথে যুক্ত হতে পারছি। কিন্তু আমি এখানে বসতে বসতেই কিন্তু এর আগে যেটার জন্য একটু বকাও খেলাম, আমি ওনাদের ছবি তুলে কিন্তু টুইট করেছি, এবং সেই টুইটগুলি অনেকের কাছে পৌঁছে গেছে। আপনাদের যদি দর্শক তারও অনেক বাইরে অনেকের কাছে চলে গেছে, যারা এক একজন এক একভাবে করবে। এটার অন্য দিকটা হচ্ছে আপনাদের মতন মানুষদের কিন্তু এখন আর অতটা ক্ষমতা নেই। এক সময় পত্রিকা, টেলিভিশন এরাই ছিল একমাত্র ক্ষমতাশালী ব্যক্তি, তারা নিয়ন্ত্রণ করতো লোকে কি দেখবে কি জানবে। এখন জনগণ এটাকে অনেক বেশি হাতে নিয়ে নিয়েছে, এবং জনগণ হাতে নেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ছবি। এই ছবিগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একেবারে ইতিহাসের বাঁক তৈরি করেছে। আমরা তো আগে জানি, সেই সাইগনের ওই ছবি, নিকিউটের তোলা সেই ছবি যুদ্ধবিরোধী আন্দোলনটাকে শুরু করলো। কিন্তু ইদানিং যদি দেখি, আমি আবু গ্রাবের কথা বললাম, তারপরে তুরস্কের সেই বাচ্চাটার ছবি, যদি রেফিউজি বাচ্চাটার ছবি কথা যদি বলি, আমাদের দেশে যেই ছবিটা আপনারা সকলেই এক সময় খুব দ্রুত সরিয়ে ফেলেছিলেন, সেই ফ্লাইং কিকের ছবি, অনেক ধরনের ছবি আছে যেগুলি সত্যিকার অর্থে কোনোভাবে আটকানো যায়নি, এবং ওই ছবিগুলির কারণে দেশে রাজনীতিতে একটা পরিবর্তন হয়েছে। আমরা সেই বিষয়টা নিয়ে কাজ করি, সেই হাতিয়ার নিয়ে কাজ করি, কাজে ওই জায়গায় তো আমরা আছি। কিন্তু তার বাইরে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা বোধ আমাদের হয়নি। আমরা পড়াশোনা করি, স্কুল কলেজে যাই, আজকাল তো জিপিএ 5 এগুলি মুড়িমুড়িকির মতন পাই, কিন্তু আমি ইতিহাস, ভূগোল, অঙ্ক, বাংলা, ইংরেজি অনেক কিছু পড়ি, ছবি পড়তে কিন্তু শিখি না। এমনকি যারা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ বিভাগ বা সেরকম জায়গায় যায়, তারাও সত্যিকার অর্থে ছবি পড়তে শেখে না। অথচ
প্রতি মুহূর্ত আমরা এই যে বিরতি নিচ্ছি তখন যে বিজ্ঞাপন সংস্থাগুলি, রাজনীতিবিদরা, ব্যবসায়িক প্রতিষ্ঠান যে যার মতন করে অন্যদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ছবিকেই সবচেয়ে বেশি ব্যবহার করে, অথচ এত শক্তিশালী একটা মাধ্যম যেটাকে সারাক্ষণ ব্যবহার করা হচ্ছে সেটাকে শিখতে, বিশ্লেষণ করতে, প্রতিরোধ করতে, কোনো না কোনোভাবে বোঝার চেষ্টা করতে, মোকাবেলা করার জায়গায় কিন্তু আমরা যাইনি। এবং আমাদের ছবি বেছে নেওয়ার কারণ কিন্তু সেটাই ছিল যে এই সমাজে যদি আমি ভূমিকা রাখতে চাই তাহলে আমি সবচাইতে বেশি শক্তিশালী হাতিয়ার ব্যবহার করব। এবং খুব সচেতনভাবে আমরা অনেক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম ছবির জগতে আমরা থাকব। সেখান থেকে এটা এসছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরটা আমি অন্যভাবে দেব, কারণ অন্যান্য জায়গায় তারা আলোকচিত্র একটা প্রশিক্ষণের জায়গা, একটা পেশার জায়গা সেই হিসেবে দেখেছে। আমরা কিন্তু সত্যিকার অর্থে এই দেশে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, বৈষম্য এড়ানোর জন্য, শ্রেণীকে প্রশ্ন করার জন্য এবং রাজনৈতিক হাতিয়ার হিসাবে ছবিকে ধরে নিয়েছি। এবং ওটা থাকার কারণে আমাদের দেশের ছবির অর্থ অনেক ভিন্ন। মানে অর্থাৎ বলতে চাচ্ছেন যে কোনো একটা ছবি তার পারিপার্শ্বিকের জন্য রাজনৈতিকভাবে প্রভাব করছে সেরকম না, আসলে আপনাদের অবস্থানটাই ছিল যেন ছবি এমনভাবে তুলে নিয়ে আসা যায় যে জিনিসগুলি আসলে এই বঞ্চনার কথা বলবে, যে জিনিসগুলি পরিবর্তনের পক্ষে একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে। ফলে এই চর্চাটা এবং সেইটার একটা বড় ক্ষেত্র তো অবশ্যই এখনকার সোশ্যাল মিডিয়াগুলি তৈরি করে দিচ্ছে। আগের মতো হয়তো নিয়ন্ত্রণ এখন আর সম্ভব না, কারণ এখন আর মানে প্রথাগত যে মিডিয়া সেই মিডিয়ার কাছেই সবটা নেই। হয়তো কিছু কিছু এখনো রয়ে গেছে, কিন্তু এর বাইরেও অনেক কিছু। বরং অনেক ক্ষেত্রে উল্টাটাও আমরা দেখি যে প্রথাগত মিডিয়া সোশ্যাল মিডিয়াকে ফলো করছে। অনেক ছবি থাকে যেগুলি দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে তারপরে বাধ্য হয়ে আমাদেরকে ওইটার পেছনে ছুটতে হয়। এগুলি কতগুলি বাস্তবতা এখন তৈরি হয়ে গেছে সেটা হয়তো অন্য যে প্রকাশের মাধ্যমগুলি আছে সেগুলিতে এত ইফেক্টিভলি পারা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে এই যে তারপরেও তো আপনারা এই কাজগুলি করার জন্য প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন, সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে কি শুধুমাত্র ভালো ছবি তোলার কথাই আপনারা বলেন, নাকি এই কজকে যাতে আরো বেশি তুলে ধরা যায় সেই কথাগুলিও আপনাদের বলতে হয়, বা তারা এটার মধ্য দিয়ে আমাদের প্রশিক্ষণ পদ্ধতির একটা বড় অংশ হচ্ছে প্রশ্ন করতে শেখানো, বিশ্লেষণ করা, প্রশ্ন করা, চিন্তার আবির্ভাব করা এবং মনের প্রসারতা। তো সেই জায়গার ওই ক্ষেত্রটা ধরে তার উপরে আমরা ছবি তোলাটা শেখাই। এবং ছবি তোলার কারিগরি দিকটাও তো কঠিন না, শেখা যায়। নিশ্চয়ই দক্ষতার ব্যাপার রয়েছে, বড় বড় শিল্পীরা এক একজন এক একভাবে পারেন না, কিন্তু যদি ওই বিশ্লেষণটা না থাকে, তলে ওই রাজনৈতিক বোধটা যদি না থাকে তাহলে বাকিটা কাজ করে না। এবং আরেকটা জিনিসও বলি, যেটা কৌশলগতভাবেই আমরা বেছে নিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে আমরা সরাসরি রাজনীতি করব না, কিন্তু রাজনীতিবিদদের উপর আমরা প্রভাব রাখবো, যাতে আমাদের দেশকে তারা একেবারে তাদের নিজেদের মতন করে নিতে পারে। তারপরে হয় ঠিকই, চেষ্টা তো করি। সেখানে আমরা ভেবেছিলাম তিনটা জায়গায় আমরা কাজ করব। একটা হচ্ছে শিক্ষা, একটা সংস্কৃতি, আর একটা গণমাধ্যম, আলোকচিত্র। এবং সেই অর্থে যেই তিনটা প্রতিষ্ঠান এখানে যুক্ত, দৃক, পাঠশালা এবং ছবি মেলা, এই তিনটা নিয়েই কাজ করে। গণমাধ্যমের দিকে দৃক একটা ভূমিকা রাখে, শিক্ষার দিকে পাঠশালা একটা ভূমিকা রাখে, সংস্কৃতির জগতে ছবি মেলা একটা ভূমিকা রাখে। এবং এই তিনটা সমন্বয়ে কিন্তু খুব শক্তিশালী একটা জায়গা তৈরি হয়। এবং আপনার প্রশ্নের উত্তরেই আমি আসছি, এই কম্বিনেশনটা কিন্তু পৃথিবীর আরেকটা জায়গায় নেই। এবং আমার মনে হয় সেটাও একটা কারণ, যেই কারণে বাংলাদেশ এখন এত দ্রুত এত উপরে পৌঁছে গেছে এবং সারা পৃথিবীতে এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে দিক নির্দেশনার জন্য। এটা অবশ্যই, সেটাই বলছিলাম যে এক ধরনের নেতৃত্বের জায়গায় যাচ্ছে এবং সেটা আমাদের সামনের দিকে আরো যে প্রসারিত হবে সেটা আশা জাগে, কারণ অনেক তরুণরা এটাতে এই একই মন্ত্রে দীক্ষিত হচ্ছে বলে আমাদের মনে হয়। নানান সময় আমরা যতটা দেখতে পাই আর কি, খুবই ভাইব্রেন্ট সবাই। আমরা একটা বিরতিতে যাব সালমা, বিরতির পর ফিরে এসে একটু জানতে চাইব যে পেশাদারিত্বের দিক থেকে জায়গাটা কেমন এখনো পর্যন্ত, মানে আলোকচিত্রী হিসেবে
নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য, কাজ করবার জন্য আমাদের দেশে ক্ষেত্রটা কতটুকু তৈরি হয়েছে বা আদৌ তৈরি হয়নি, কি রকম জায়গাটায় আছে কাজ করার জায়গাটা, সেইটা আমরা একটু জানতে চাইবো। তবে বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আজকের বাংলাদেশি খেয়াল রাখবেন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সালমা আবেদিন পৃথ্বী, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে মানে পেশাদারিত্বের জায়গাটি কতটুকু আছে, কি অবস্থায় আছে? পেশা হিসাবে আলোকচিত্র তো অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ পেশা। আপনি কোনো কিছু মানে বুঝবেন না বলতে চাচ্ছি যে খুবই আনসার্টেন না, যে মানে ইনকামের দিকটা যদি বলেন বা বাজারটা যদি এখানে বলেন, সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। আর পেশাদারিত্বভাবে অবশ্যই তো নেওয়া যায়, আমরা কাজ করছি যেভাবে, মানে ওই মেন্টালিটিটা যদি থাকে তাহলে আমার মনে হয় সহজ কাজ করার জায়গাটা। কিন্তু বাজারটা কি বড় হচ্ছে বলেই আমরা বিভিন্ন সময় তথ্য পাচ্ছি, সেটা কি সত্যি নাকি এটা আসলে মানে কোন দিকে বাজার বড় হচ্ছে আলোকচিত্রে? আমার কাছে তো মনে হয় যে আসলে এই প্রফেশনগুলো তো সবসময় অনেক স্ট্রাগলিং টাইপের, আপনি কোনো কিছুই মানে আগে থেকে জানবেন না কি হচ্ছে। আর বাজার বড় হতে বলতে এখানে আসলে কাজ করার, প্রফেশনালি কাজ করার স্কোপটা আসলে খুবই কম। এবং আপনি যদি মানে প্রফেশনাল কোথাও কাজ করতে চান, তাহলে হয়তো আপনাকে নিজের কাজ বাদ দিয়ে, আমরা যেটা করি হয়তো নিজে একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করি বা কাজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনাকে হয়তো কোথাও যদি আপনি কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনে কাজ করেন, সেক্ষেত্রে পুরো সময়টাই ওখানে দিতে হয়, যার কারণে আরেকজন হয়তো আরেকটা কাজ করতে পারে না। তো এই সুযোগগুলো আসলে আমি বলবো এখানে খুব কম, যে কেউ হয়তো অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে কারো বা পার্ট টাইম একটা কাজ করছে, সেই জায়গাগুলো আসলে এখানে খুবই কম। মানে সত্যিকার অর্থে যেটুক পেশা হিসেবে ধরেন পত্রিকায় কাজ করলাম বা টেলিভিশনে কাজ করলাম বা কোনো একটা অ্যাড এজেন্সিতে কাজ করলাম, কিন্তু তার বাইরে শিল্প হিসেবে এটাকে যে মানে মনের খোরাক হিসেবে আরো বিস্তৃত কাজ করা, আপনি যেটা বলছিলেন যে প্রজেক্ট নিয়ে কাজ করা, সেই রকম জায়গাটা হয়তো এখনো কোনো একটা কাঠামোগত জায়গায় পৌঁছায়নি। কাঠামোগত জায়গায় পৌঁছায়নি, তারপরেও কিন্তু সবাই সবার নিজের কাজ কিন্তু করে যাচ্ছে, নিজেরাই নিজেদের ফান্ড করে হয়তো এই ছবি তুলছে, নিজের কাজ করছে, পাশাপাশি হয়তো সার্ভাইভ করার জন্য অন্য আরেকটা কাজ করছে। বিষয়টা আসলে এরকম হচ্ছে। শহীদুল ভাই, আপনার এইখানে একটু জানতে চাই যে আমরা অনেক শিল্প মাধ্যমেই দেখি, এমনকি সরকারও নানান ধরনের সহযোগিতার হাত বাড়ায়, কিন্তু ছবির ক্ষেত্রে মানে আলোকচিত্রের ক্ষেত্রে মনে হয় আমরা একটু ধারণাগত এমন একটা জায়গায় আছে যে এটা একটাই ছবি, এর পেছনে যে একটা বড় গল্প, বড় প্রচেষ্টা, সেই জায়গাটা এমনকি আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও আমরা কখনো দেখিনি। এটা আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। দুঃখজনক। এই আমি খুব মোটা দাগেই বলি, প্রথমে যেই কথাটা বললাম যে এত বছরেও সরকারি দিক থেকে এই এই বিষয় দিয়ে যে প্রশিক্ষণের প্রয়োজন আছে, সেই জিনিসটাই কিন্তু সেই বোধটা হয়নি। আমাদের শিল্পকলা এখনো আলোকচিত্র বিভাগ নেই, চারুকলা এখনো আলোকচিত্র বিভাগ নেই, এমনকি গণযোগাযোগ এবং মানে জার্নালিজম কি আছে জানি, ওটা ব্রডকাস্ট এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আছে, এখন টেলিভিশন ফিল্ম স্টাডিজ এর সঙ্গে ফটোগ্রাফি কিছুটা আছে। কাজে এটা একটু অন্যটার সাথে লেজ হিসেবেই আসে। আমি আজকেই খানিকক্ষণ আগে পৌঁছালো সাদেক আদেরিয়ান এবং হাঙ্গেমে গুলিস্তান ইরান থেকে। আমি 95 সনে যখন ইরানে তেহরান মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টসে যাই, তখন আমি অবাক হলাম যে শুধু মাত্র তেহরান শহরে 5টা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্স আছে আলোকচিত্রে। ইরান তখন ইরাকের সাথে যুদ্ধেরত, ওই পরিস্থিতি, ভাঙা চড়া অবস্থা, তার মধ্যেও কিন্তু তারা এটা ধরে রেখেছে। এবং আশেপাশেও যদি দেখেন, কোরিয়ার তখন সেই সময়কার কথা বলছি, কোরিয়াতে তখন একটা ফটোগ্রাফি স্কুলে মাস্টারি করতে গিয়েছিলাম, 40 বছর। আলোকচিত্র নিজেই তো নতুন, অথচ এত বছরেও আমাদের এটা হয়নি। সেটা না হওয়ার একটা বড় কারণ যে যারা সিদ্ধান্তকারী
তারা কিন্তু সত্যিকার অর্থে আলোকচিত্র বোঝেন না, জানেন না, আমি খোলাভাবেই বলছি। এবং এই জিনিসটা গণমাধ্যমেও সত্য, শিক্ষার ক্ষেত্রেও সত্য, এবং এটার একটা বড় প্রভাব পড়েছে। কারণ আলোকচিত্র যে সত্যিকার অর্থে একটা শেখার বিষয়, জানার বিষয়, এবং এটাকে যে ওই পর্যায়ে নেওয়া সম্ভব, এই বোধটা কিন্তু এখনো হয়নি। এটা শুধু আমাদের দেশে বলবো না, এটা পাশ্চাত্যেও ছিল, অনেক বছর ধরে ছিল, কিন্তু তারা এটা ভাঙতে পেরেছে, অতিক্রম করতে পেরেছে। আমরা এখনো নিজেদের প্রচেষ্টায় আমরা কিছু জায়গায় আসতে পেরেছি, কিন্তু কাঠামোগতভাবে সেটা আসেনি। তা সত্ত্বেও যেটা হয়েছে, যেমন ব্রিটিশ জার্নাল অফ ফটোগ্রাফির জুলাই সংখ্যায় তারা একটা ওই বিশেষ সংখ্যাটাই ছিল ফটোগ্রাফি শিক্ষা নিয়ে, এবং তখন তারা পৃথিবীতে দুটো প্রতিষ্ঠানকে আলাদাভাবে উল্লেখ করছে, লন্ডন কলেজ অফ আর্ট এবং পাঠশালা বাংলাদেশে। কাজে এই দুটোকে একেবারে ভিন্ন ওই মানের বলছে। কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, ফটোগ্রাফি প্রশিক্ষণ হচ্ছে লন্ডন কলেজ অফ আর্টে, এবং সেখানকার ফটোগ্রাফি বিভাগ পৃথিবীর সেরা একটার কথা বলছে। আমাদের এখানে কিন্তু কলেজ অফ আর্টে সেই জিনিসটা নেই, আমাদের এখানে গণমাধ্যমের ক্ষেত্রেও সেটা নেই। এটা ওই বাড়তি একটা জিনিস সেই হিসেবে আসছে। যেই আলাপটা হচ্ছিল সেটা যেমন সত্য, আবার আমি পুরোপুরি একমত না। কারণ পেশাজীবী মানে তো এটা করে খাওয়া, সেই জিনিসটাই যদি বলি তাহলে আলোকচিত্রীরা আমাদের এখানে যারা বিয়ের ছবি তুলছে, বিজ্ঞাপনের কাজ করছে, অনেক ধরনের কাজ করছে, দিব্যি ভালো কাজ করে বেড়াচ্ছে, এবং অনেক দেশেই আলোকচিত্রীরা অন্যান্য ভাবে খুব ভালো করছে। যেই কথাটা প্রীতি বলতে চাইছিলেন সেটা হচ্ছে যে যেই ধরনের কাজ, যেই কারণে আমরা আলোকচিত্রী হয়েছি, সেই কারণের আলোকচিত্র চর্চা করাটা অনেক বেশি কঠিন। কারণ ওটা হয়তো মানে একদম বললে পরে যে শিল্পের দায় থেকে যেই কাজটুকু করা, সেইটার জায়গাটা রাজনীতির দায়। কারণ সেটাও যদি বলেন, আমি যদি একেবারে সত্যিকার অর্থে, কারণ পত্রিকার মধ্যে থেকেও কিন্তু আলোকচিত্রী তত স্বাধীনতা নেই, সেই পত্রিকা যা চায় সেটাই তার বলতে হয়। কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমার যদি একটা রাজনৈতিক চেতনা থাকে, সেই অনুযায়ী কাজ করতে গেলে আমাকে সাপোর্ট করার মানুষ খুব কম। আমি আপনার কাছে আসবো, জি একটু বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটাও মাথায় রাখা প্রয়োজন যে আমরা বাংলাদেশে আছি বলে আমাদের সকল কাজ বাংলাদেশকে কেন্দ্র করেই হতে হবে, এটা সবসময় মনে প্রয়োজনীয় না, বিশেষ করে আলোকচিত্রীর ক্ষেত্রে। কারণ ইন্টারনেটের কারণে এবং এখন বাংলাদেশের নানান মাধ্যমের শিল্প মাধ্যমের যে যোগাযোগ এবং যে ব্যাপ্তিটা ছড়িয়েছে, সেটা আপনি ছবি মেলা বলেন, ঢাকা আর্ট সামিট বলেন, বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক্যাল ফেস্ট বলেন, আমরা কিন্তু আমাদের চারপাশের বাদ ভেঙে অনেক দূরে অনেকগুলো জায়গায় গিয়ে পৌঁছেছি। এবং বাংলাদেশের আলোকচিত্রীরা বাংলাদেশে জন্মিয়ে কিন্তু আজকে প্যারিসে, নিউ ইয়র্কে, লন্ডনে নানান জায়গায় কাজ করছে। স্ট্রাগলের যে বিষয়টা প্রীতি বলছে সেটা সত্য, কিন্তু সেটা একটা কবির ক্ষেত্রেও সত্য, যে একজন থিয়েটার করে তার ক্ষেত্রেও সত্য। আপনি পয়সা কামানোর বাইরে নিজের জন্য, চিন্তার জন্য, রাজনীতির জন্য যা কিছু করতে যাবেন সেটা করা কঠিন, এবং সেটা মেনে নিয়ে আমরা এই প্রফেশনে এসেছি। এবং সেই স্ট্রাগলটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এবং যে স্টেট অ্যাপারেটাসগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের সাথে আমরা কিভাবে ডিলেমাটা তৈরি করব, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। সেটা শিল্পী এবং শিল্প হয়ে ওঠার একটা প্রধানতম শর্তই প্রায় সব ক্ষেত্রেই তাই, সব শিল্পের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। আমরা একটা বিরতি নিব, ফিরে এসে একটু জানতে চাইবো আসলে কালকের অনুষ্ঠান এবং এই 2 সপ্তাহ ব্যাপী কি ধরনের কাজ চলছে সেইটা সম্পর্কে। আজকের বাংলাদেশে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মুনিম ভাই, আপনার কাছে আবার আসতে চাই যে প্রদর্শনীতে কোথায় কোথায় থাকছে একটু বিস্তারিত, মানে যাতে দর্শকরা। আমাদের এবার মূল দুটো ভেন্যু, একটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আরেকটা হচ্ছে আমরা সবসময়ই আমরা আউটডোর স্পেসগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। তো এবার আমাদের বিশেষ করে 4টি ভেন্যুতে পুরনো ঢাকায় প্রদর্শনী হচ্ছে। তো আমরা দুটো এলাকায় কনসেন্ট্রেট করছি, একটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচা, আর হচ্ছে পুরনো ঢাকায় বাফা, বিউটি বোর্ডিং, নোটবুক হল এবং আহসান মঞ্জিল। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের পুরনো ঢাকায় যে জায়গাগুলোতে প্রদর্শনগুলো হচ্ছে প্রত্যেকটা স্পেসই হিস্টোরিক্যালি খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোনো স্পেসটাকেই আসলে সেই রকমভাবে আহসান মঞ্জিল ছাড়া আলাদা করে যত্ন করে
সেরকম ধরে রাখা হয়নি না। আমাদের কাছে মনে হয়েছে ওই জায়গায় প্রদর্শন মাধ্যমে আমরা যে মানুষগুলোর কাছে পৌঁছতে পারবো সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং আহসান মঞ্জিলে আমরা 6 তারিখ 4 তারিখ একটা বিশেষ স্লাইড শো আয়োজন করছি এ বাংলা এবং ও বাংলার আলোকচিত্রের চর্চা নিয়ে 4 তারিখ বিকেল 6টার দিকে আহসান মঞ্জিলে ঠিক যে জায়গায় সিঁড়ি সেই জায়গায় সেটা একটা বিশেষ প্রদর্শনী। তাছাড়া আমাদের প্রায় 5টি ওয়ার্কশপ এবং টানা 6 দিন প্রতিদিন 3টে থেকে রাত 8টা পর্যন্ত শিল্পকলায় নানা রকম সেমিনার, টক, পোর্টফোলিও রিভিউ এবং নানান ধরনের প্রোগ্রাম চলতেই থাকবে। মনে অনেক ধন্যবাদ। পৃথ্বী, আপনার কাছে আসতে চাই যে আলোকচিত্রীরা এই মেলা থেকে আসলে কিভাবে উপকৃত হন আপনার অভিজ্ঞতা থেকে যদি খুব সংক্ষেপে বলেন। 40 সেকেন্ড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা যে এই মেলাতে তো শুধু আসলে কেবল ছবি এই মিডিয়ামটা নাই, আরো অনেকগুলো মিডিয়াম আছে। তো এইটা তো অবশ্যই অনেক অনুপ্রাণিত করে। আর একই সাথে আপনি বিখ্যাত সব আলোকচিত্রীদের কাজ দেখতে পাচ্ছেন এবং কাছ থেকে তাদের টক শুনতে পাচ্ছেন, প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। এগুলো আসলে খুবই খুবই ভালো লাগে। আর এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এখানে দেশে বসে এই জিনিসটা দেখতে পাচ্ছি সামনে থেকে, এটা তো অনেক বড় একটা পাওয়া। শহীদুল আলম ভাই, একদম শেষ আমাদের অনুষ্ঠান, একটু জানতে চাই যে দুইজনকে এবার বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে, তাদের সম্পর্কে এবং তাদের যদি একটু জানান যে কেন বেছে নেওয়া হলো। সাইদা খানম নিঃসন্দেহে আমাদের একজন পথ প্রদর্শক, নারী আলোকচিত্রী। আলোকচিত্র এখনো অনেক বেশি পুরুষ কেন্দ্রিক, সেই সময় তো ছিলই। সেই সময় একজন নারী পেশাজীবী হিসেবে আলোকচিত্রী ছিলেন এটা ভাবাটা কঠিন। তারপরে উনি করে গেছেন, বেগম পত্রিকার জন্য নিয়মিত কাজ করেছেন, ওনার সত্যজিতের কাজ, অন্যান্য কাজ যেগুলি রয়েছে। এবং সত্যিকার অর্থে এই মানুষটাকে কিন্তু আমরা স্বীকৃতি দেইনি, তাকে মূল্যায়ন করিনি, তাকে যথার্থভাবে সম্মান করিনি। আমরা ছবি মেলার মাধ্যমে সেই জিনিসগুলি করতে চেষ্টা করেছি। বাংলাদেশিদের আলোকচিত্রীদের বটেই, কিন্তু আন্তর্জাতিক আলোকচিত্রীদেরও। আমরা রিকার্ডো র্যাঞ্জেল মারা গেছেন, পিটার মগুবানি, পেদ্রো মের, গ্রাসিয়েলা ইতেরবিদে, তাদের যেমন দিয়েছি। আরেকজন যিনি আমাদের সাথে এখনো রয়েছেন এবং কিংবদন্তি আলোকচিত্রী, পোর্ট্রেটের ক্ষেত্রে অত্যন্ত বিখ্যাত নাসির আলী মামুন, আলো ছায়ার রাজা হিসাবে অনেকে তাকে চেনে। এই দুজন ব্যক্তিকে আমার মনে হয় আমরা অবহেলা করেছি। এবং এটা আমাদের সময় যে অন্তত ঠিক আছে, যা করেছি আজকে অন্তত এই মানুষগুলোকে সবার পক্ষ থেকে তাদেরকে এই শ্রদ্ধাটা জানানো। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।